নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। শহীদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ। 3 জা মিলে রান্না করলেন সরষে ইলিশ। দিলীপকে বয়কটই করলো বিজেপি। বৈঠকে ডাক না পেয়ে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ঘোষ বাবু। যুদ্ধ পরিস্থিতি, বুধবার বাংলার কোথায় কোথায় মহড়া হবে, কি হবে বলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। হত্যা, এবার আসাদুদ্দিন ওয়াইসি বিগ ব্রেকিং। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। শহীদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানায় নিহত বিএসএফ জওয়ান ঝন্টু শেখের স্ত্রী শাহনাজ শেখকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি এখন থেকে কৃষ্ণনগর পুলিশ জেলায় হোমগার্ডের কাজ করবেন। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শহীদ জওয়ানের স্ত্রী ও ছেলের হাতে 100 লক্ষ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, যারা দেশের জন্য কাজ করে ওরা আমাদের গর্ব। ঝন্টু আলী শেখের বাড়ি তেহট্টের কৃষ্ণনগরে। ওর স্ত্রী এবং ছেলে হায়দ্রাবাদে থাকতো। ওরা রাজ্যে ফিরে এসেছে। এখন থেকে আমাদের সরকার সব সময় পরিবারের একজন হিসেবে ওদের পাশে থাকবে। বস্তুত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানায় নিহত হওয়া বাংলার 3 বাসিন্দার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাদের জন্য নয়, জম্মু কাশ্মীরে বাংলার যে জওয়ান শহীদ হয়েছেন তার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তেহট্টের সেনার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি শহীদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই ঘোষণা পূরণ করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা কথা দিলে কথা রাখতে জানি। নদিয়ার তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখের দাদা শফিকুলের মতো তিনিও যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন কাশ্মীরে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে গিয়ে গত 24 এপ্রিল মৃত্যু হয় ঝন্টুর। স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ। 3 জা মিলে রান্না করলেন সরষে ইলিশ। দুয়ারে নতুন বউ, বরণডালা হাতে অধীর অপেক্ষায় শাশুড়ি মা। চারিদিকে প্রথা মেনে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ। পাশে শাঁখ হাতে দাঁড়িয়ে ছোট জা। নবদম্পতিকে ঘিরে সকলের মনে সীমাহীন আনন্দ আর উৎসাহ। দিলীপদা তাহলে সত্যি বিয়ে করেছেন। শেষমেশ এই কথা মেনেই নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষ। সোমবার দিনভর ঠিক এমনই এক উৎসব মুখর পরিবেশ দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের কুলিয়ানায় দিলীপ ঘোষের পৈতৃক বাড়িতে। নতুন বউয়ের আগমনে এলাহি ভোজেরও আয়োজন করা হয়েছিল। পারিবারিক মিলন মেলা ও নতুন বউ বরণ। ঘরের ছেলে দিলীপ নতুন বউকে নিয়ে আসছেন, এই খবর আগেই পৌঁছে গিয়েছিল কুলিয়ানায়। সেই শুভক্ষণে সামিল হতে পৈতৃক ভিটে জড়ো হয়েছিলেন দিলীপের বড় দাদা মুরারি মোহন ঘোষ, সেজ ভাই দীপক ঘোষ, ছোট ভাই হীরক ঘোষ এবং ওড়িশার বাড়িপাদা থেকে মামাবাড়ির আত্মীয় স্বজনরা। নতুন বউকে স্বাগত জানানোর জন্য বাড়ির 3 বউ প্রীতি, গঙ্গা আর সুপর্ণা সকাল থেকেই হাত মিলিয়ে রান্নার কাজে লেগে পড়েছিলেন। বাড়িতে পৌঁছে দিলীপের মা পুষ্পলতা ঘোষ সমস্ত রীতি মেনে নতুন বউকে বরণ করে ঘরে তোলেন। ভাই হীরকের প্রতিক্রিয়া, বিশ্বাস হলো দাদা সত্যি বিয়ে করেছেন। দাদার বিয়ের খবর পাওয়ার পর ছোট ভাই হীরক প্রথমে খানিকটা অবাকই হয়েছিলেন। তিনি মজা করে বলেছিলেন, দাদা মাঝে মধ্যেই নানা অদ্ভুত সিদ্ধান্ত নেন। নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাসই করব না যে উনি বিয়ে করেছেন। অবশেষে সোমবার নবদম্পতিকে একসঙ্গে দেখে তার মুখে চওড়া হাসি। হীরক বলেন, দাদা আর নতুন বৌদিকে একসঙ্গে দেখে আমরা ভীষণ খুশি। এবার মনে হলো সত্যিই দাদা বিয়ে করেছেন।
তিনি নতুন বৌদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, আমাদের নতুন বৌদি খুব ভালো, খুবই মিশুকে স্বভাবের। মনে হলো মুহূর্তের মধ্যেই যেন বাড়ির সকলের মন জয় করে নিয়েছেন, সকলকে আপন করে নিয়েছেন। ভোজের মেনুতে 8 পৌড়ে বাঙালিয়ানা ও ইলিশের চমক। নতুন বউয়ের আগমনে বাড়িতে জমকালো ভোজের আয়োজন ছিল। যদিও বাইরে কাঠফাটা গরম আর প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তাই খুব কড়া পাকের রান্না এড়ানো হয়েছে। মেনুতে ছিল একেবারে 8 পৌড়ে বাঙালি খাবার দাবার। সাদা ভাত, ডাল, নিম বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা এবং এঁচোড়ের ডালনার মতো পদ ছিল। তবে এর সঙ্গে ছিল একটি বিশেষ চমক, গরম গরম সর্ষে ইলিশ। জানা গেছে খোদ দিলীপ ঘোষ নিজে কলকাতা থেকে বড় আকারের 3টি ইলিশ মাছ সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এছাড়া খাবারের শেষে সনাতনী বাঙালি মতে চাটনি আর মিষ্টির মতো পদ তো ছিলই। নববধূর মুগ্ধতা, গ্রাম আর মানুষের প্রশংসা। নতুন শ্বশুরবাড়িতে প্রথমবার পা রাখার দিন যে কোনো নববধূর মনে খানিকটা ভয় আর চাপা উত্তেজনা থাকা স্বাভাবিক। তবে এদিন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ছিলেন বেশ হাসি খুশি এবং সাবলীল। বাড়ির অন্য বউদের সঙ্গে তার খুনসুটি আর গল্প গুজবও চলতে দেখা গেছে। কুলিয়ানার গ্রামের শান্ত পরিবেশ দেখে তিনি বেজায় খুশি। রিঙ্কু বলেন, আমি শুনেছিলাম ওর বাড়ি সুবর্ণরেখা নদীর ধারে। এখানে আসার আমার খুব ইচ্ছে ছিল, এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি চারিদিকটা ঘুরে দেখলাম আর এখানকার মানুষগুলো ভীষণ ভালো। রাজনীতি থেকে দূরে মন্দির দর্শন ও মায়ের আনন্দ। গ্রামে প্রবেশ করে দিলীপ ঘোষ প্রথমে তার কাকুর বাড়িতে যান। সেখান থেকে তিনি গ্রামের মধ্যে থাকা জগন্নাথ মন্দির এবং তাদের কুল দেবতা শিব মন্দিরে পুজো দিয়ে তবেই পৈতৃক বাড়িতে প্রবেশ করেন। রাজ্য রাজনীতিতে যিনি সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন সেই দিলীপ ঘোষ এদিন রাজনৈতিক কচকচানি থেকে শত যোজন দূরত্ব বজায় রেখেছিলেন। তবে এই দিনটার জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তার মা পুষ্পলতা দেবী। আদরের নাড়ু অর্থাৎ দিলীপ ঘোষ তার ইচ্ছে পূরণ করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এদিন পুষ্পলতা দেবী বলেন, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার 4 ছেলে আর তার বৌমা সবাই আজ একসঙ্গে বাড়িতে রয়েছে। এই উৎসবের আবহে দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো তার পৈতৃক ভিটেতে পরিবারের সান্নিধ্যে। দিলীপকে বয়কটে করল বিজেপি। বৈঠকের ডাক না পেয়ে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ঘোষবাবু। দীঘায় জগন্নাথ মন্দির কাণ্ডে দিলীপ ঘোষকে বিজেপি যে টোটাল বয়কটের পথে হাঁটতে চলেছে, সবার আগে সেই খবর প্রকাশিত হয়েছিল দি ওয়ালে। বাস্তবে হলেও তাই। মঙ্গলবার থেকে সল্টলেকের অফিসে শুরু হয়েছে বিজেপির রাজ্য স্তরের বৈঠক। সেখানে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, সৌমিত্র খাদের পাশাপাশি বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা থাকলেও দেখা মিলল না বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সূত্রের খবর, রাজ্য স্তরের এই বৈঠকে ডাকই পাননি দিলীপ। পরিবর্তে সোমবারই কলকাতা থেকে ঝাড়গ্রামে চলে যান তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী রিঙ্কু মজুমদার। রাতে ছিলেন খড়গপুরে। সকালে চা চক্রেও যোগ দেন ঘোষবাবু। সেখানে মিডিয়াকে তিনি জানান, মঙ্গলবার দুপুরে গোপীবল্লভপুরে গ্রামের বাড়িতে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন তিনি। দিলীপের স্ত্রী রিঙ্কু দেবী দক্ষিণ কলকাতার বাসিন্দা। বিয়ের পর এই প্রথম নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন দিলীপ। সেই সূত্রে বিকেলে বাইকে করে স্ত্রীকে গ্রাম ঘুরিয়ে দেখানোর ইচ্ছা রয়েছে বলেও সকালের চা চক্রে জানিয়েছিলেন দিলীপ, যা থেকে স্পষ্ট আপাতত ছুটির মেজাজে রয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অন্যদিকে সল্টলেকে বিজেপির বৈঠকে বঙ্গ নেতাদের পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত অন্যতম পর্যবেক্ষক সুনীল বানসাল। তবে দিলীপের অনুপস্থিতি বা বৈঠকে তাকে না ডাকা নিয়ে সুনীল বানসাল থেকে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা কেউই কোনো মন্তব্য করতে চাননি। এর আগে দিলীপকে যোগী থেকে ভোগী বলে কটাক্ষ করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন তিনি বলেন, দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি কে কে ডাক পেয়েছেন, কে পেলেন না সেটা আমি কি করে বলবো, পার্টির মুখপাত্র বলতে পারবেন। একই সঙ্গে এও বলেন, আমিও অনেক সময় ভুল করেছি, ভুল শুধরেও নিয়েছি। রাজনীতি বহমান নদী, যে টিকে থাকতে পারবে সে থাকবে। দলের বৈঠকে ডাক না পাওয়া প্রসঙ্গে দিলীপ অবশ্য আগেই নিজের মত স্পষ্ট করেছেন। বলেছেন, 3 বছরে কবার দলের বৈঠকে ডাক পেয়েছি, আমি তো নিজের মতো করে কর্মসূচি করি, বছর ভোর মানুষের পাশে থাকি। যুদ্ধ পরিস্থিতি, বুধবার বাংলার কোথায় কোথায় মহড়া হবে, কি হবে বলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে দেশের 244টি জেলায় এই মহড়া চলবে। মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও। বাংলার মোট 23টি জেলার
31 মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। দি ওয়ার্ল্ড ব্যুরো পেহেলগামে নৃশংস জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন চলছে ভারতের। এমন পরিস্থিতিতে কয়েকটি রাজ্যকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 7ই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় এই মহড়া চালানো হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে দেশের 244টি জেলায় এই মহড়া চলবে। মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও। বাংলার মোট 23টি জেলার 31 মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। মোট 3টি বিভাগ ক্যাটাগরি 1, 2 এবং 3-এ ভাগ করে বলা হয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফরাক্কা, খেজুরিঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে মহড়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে, মহড়ায় অংশ নেবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, নাগরিক সুরক্ষা কর্মী, হোমগার্ডেরা। এছাড়াও মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল কলেজের পড়ুয়াদের। গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সরকারি সূত্রে দাবি, জঙ্গি দমনে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবেই প্রতিরক্ষা বৈঠক করছেন প্রধানমন্ত্রী। তারপরে কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রক যে বিষয় মহড়া দিতে বলেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা, সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে। হত্যা, এবার আসাদুদ্দিন ওয়াইসি বিগ ব্রেকিং। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি কাপুরুষোচিত আক্রমণ ছিল। আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের সন্ত্রাসীরা 26 জন পর্যটককে হত্যা করেছে। আরও হতাশাজনক বিষয় হলো যে কিভাবে শিশুদের এবং মহিলাদের আলাদা করে পুরুষদের তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে এবং যারা কলমা পড়তে পারেনি তাদের হত্যা করা হয়েছে। এটি কাশ্মীরের পর্যটনকেও প্রভাবিত করেছে এবং তাই আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।